অবশ্যই সক্ষমতা অবশ্যই আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনাদেরও সন্দেহ না থাকুক, এটা আমি চাই। মোহাম্মদপুরে এটা ইটস এ ক্রাইম সিচুয়েশন, এখানে আমাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। আপনারা জানেন যে আমরা মাঠে আমাদের এই বেসামরিক শক্তির সহায়তা, এখানে সামরিক বাহিনীও আছে, আমরা তাদের সাহায্য নিয়েও মোহাম্মদপুরে আদাবর, বসিলা এইসব জায়গাতে আমরা চেষ্টা করছি এদেরকে কন্টেইন করতে। আমাদের একটা প্রধান আমাদের চেষ্টা, একটা বড় অন্তরায় হচ্ছে যে অনেক ক্রিমিনালস এরা কিভাবে যেন গ্রেপ্তারের পরে জামিন পেয়ে যায় এবং জামিনে এসে তারা আবার বিপুল উৎসাহে অপরাধ করা শুরু করে। এখন আমি এই মুহূর্তে আমার হাতে নাই, ডিএমপি কমিশনার আমাকে দিয়েছিলেন যে মোহাম্মদপুরের যারা আপনারা যাদেরকে কিশোর গ্যাং বলেন, মানে অল্প বয়সী অপরাধী, তারা কি পরিমাণ উনি গ্রেপ্তার করেছেন এবং তারপরে দেখা গেছে উইদিন এ ফিউ উইকস সব আবার এলাকায় চলে এসছে। তো এখন এইগুলোকে কন্টেইন করার জন্য আমরা নানান কায়দা কানুন করছি এবং আমরা চেষ্টা করছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আমাদেরকে নিবর্তনমূলক আটক আদেশও দিতে হতে পারে, কারণ আলটিমেটলি আমাকে উইল হ্যাভ টু মেনটেইন দি সিচুয়েশন সো দ্যাট উই ক্যান হোল্ড এ ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন। ওইটাকে আমরা করতেই হবে, দরকারে আমরা আরও কঠোর পদক্ষেপে যাব। পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা শুধু পুলিশের উপরে নির্ভর করে না, এটা সবাই, বিচারক অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রসিকিউটার্স, যারা ডিফেন্সের অ্যাটর্নি, সবাই মিলেই বিচারটা। এখানে আমার বিশ্বাস সবাই এই এক উদ্দেশ্য নিয়ে, মানে ন্যায় বিচার যেন হয়, এক উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করবে। আমরা প্রসিকিউটার্স যারা আছেন, পাবলিক প্রসিকিউটার্স, এপিপি, তাদেরকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে আমরা বসবো। আমরা ইতিমধ্যে মাননীয় ল অ্যাডভাইজারের সাথেও কথা বলেছি, আমরা প্রসিকিউটরদের সাথেও বসবো, আমরা আমাদের অসুবিধাগুলো তাদেরকে জানাবো। আমাদের পুলিশ অফিসার্স এই পর্যন্ত 21, আমার 2-3 দিন আগের তথ্য, এর মধ্যে হয়তো আরও আছে, আমার ঠিক এক্স্যাক্টলি ফিগারটা পরে আমি দিতে পারবো। আর বাইরে যারা আছে তাদের অনেকের ব্যাপারেই আমরা ইন্টারপোলে পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল মানেই যে অ্যারেস্ট করে ফেলা তা নয়। আমরা ইন্টারপোলকে অনুরোধ করি যে এরা এইসব মামলায় ওয়ান্টেড, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে ওনারা যেন সহযোগিতা করে। তো অনেক সময় আছে তারা যেই দেশে ওই অপরাধী আছেন সেই দেশে সরকারকে বলে যে বাংলাদেশ সরকার আপনার দেশে বসবাসরত অমুককে চাচ্ছেন, তো তখন এই বাংলাদেশের সাথে ওই দেশের সরকারের বাইলেটারাল মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের আন্ডারে তাকে তখন ট্রান্সফার করা হয়। এরকম আমরা ইউনাইটেড আরব এমিরেটস থেকে একজন অপরাধীকে এই মাসখানেক আগে নিয়ে এসেছি। এটা অবশ্য বৈষম্য বিরোধী মামলায় নয়, সেটা উনি এখানে একটা হত্যা মামলার আসামি ছিলেন। তো এইটা হচ্ছে প্রক্রিয়াটা। তো এই প্রক্রিয়া আমরা চেষ্টা করছি। আর দেশের ভেতরে আপনাদের কাছে যদি তথ্য থাকে যে যারা আসলেই ওয়ান্টেড, কুখ্যাত, তারা অমুক জায়গায় আছেন কিংবা পাওয়া যাবে, অবশ্যই আমরা উই ওয়েলকাম দোজ ইনফরমেশন। আমরা চেষ্টা করছি আর কি করার জন্য। ইলেকশনের ব্যাপারে আপনারা যদি কে বলতে চাচ্ছিলেন, ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এইটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের এই সময় যে ট্রেনিং আছেন জনাব খালেদ, উনি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন। কি বিষয়? বৈষম্যবিরোধী আন্দোলনে যতগুলো মামলা চার্জশিট হয়েছে, আমরা জানি যে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অপরাধ ছিল পুলিশ, বিজিবি, র্যাব, আনসার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চার্জশিটগুলো আসলে কাদের বিরুদ্ধে দেওয়া হবে একটু বলতেন, সেখানে পুলিশ পার্সনের সংখ্যা কত? এটা আমাকে দেখতে হবে, 55টা তো, তাহলে দেখতে হবে। অনেক আছে, এই পুলিশের অফিসার আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, ফ্যাসিস্ট যারা তখন নিয়েছিলেন, আই মিন স্টার্টিং ফ্রম দি দেন প্রাইম মিনিস্টার, দি দেন হোম মিনিস্টার, কারণ তারাও আপনার অ্যাবেটমেন্টের চার্জে চলে আসছেন। কাজেই এইখানে ইভেন পুলিশের আইজিপি,
পুলিশের সিনিয়র অফিসার সবাই, মানে যিনি ফিল্ডে সরাসরি হত্যা করেছেন তার বাইরেও তাকে যারা পরিচালিত করেছেন ন্যাচারালি তাদের দায়ভাগও চলে আসে, কাজে তাদের নামও আছে চার্জশিটে। আমরা এই জায়গাটায় খুবই অসহায় আসলে। এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, কারণ সরকার কোথাও ক্ল্যাম্পিং করতে চাচ্ছে না, মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এখন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য এক্সটেন্ট আপনার, এটা এই সমাজই ঠিক করুক, আপনারাই ঠিক করি আসলে কতদূর পর্যন্ত আমরা নিব। আমার মনে হয় এটা একটা ট্রানজিশনাল টাইম। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই জায়গায় অনেক বেশি লিবারাল, এবং আমরা মানে হার্ডলি এনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা কিন্তু মামলা রুজু করছি না, কারণ আমরা ভিতর থেকে এক ধরনের বাধা অনুভব করি যে এই 15 বছর আমরা এই ফ্যাসিস্টের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে রাইট অ্যান্ড লেফট যাকে তাকে আটক করা, যাকে তাকে ইয়ে করা, যাকে তাকে অ্যারেস্ট করা, যাকে তাকে মামলায় দিয়ে জেলিয়ে করা। আমরা চাই না যে এই কলঙ্ক তিলক আমাদের উপরে আসুক। আমরা এই জায়গাটাতেই মানে ইন দি কোর্স অফ গেটিং লিবারাল আমরা কিন্তু অনেক বেশি ইনফ্যাক্ট অত্যাচারিত হচ্ছি। এখন এটা ইট ইজ আপ টু আস। হ্যাঁ, এটা তো আমরা চেষ্টা করছি। আমরা তো অনেক সময় পত্রপত্রিকায় দেখি যে ওই অমুক দেশের অমুক হোটেলে অমুককে দেখা যাচ্ছে। এখন ওইসব ক্ষেত্রেই আমরা ইন্টারপোলের সাহায্য চাই। আর ভেতরে আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই আসলে খবর নিতে। আপনারা যদি খবর পান অবশ্যই আমাদেরকে জানাবেন। পাহাড়ের পরিস্থিতিতে আপনারা জানেন যে, আপনি কিছু বলবেন আগে? আমরা শুরু হয়েছে তো আসলে একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এখন দেখেন, মেয়েটা ধর্ষিত হয়েছে, খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই উই কুড অ্যারেস্ট 1 পারসন, এবং যাকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে মেয়ের বাবার, যে সে ছাড়া আরও 3জন ছিল। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে এনেছি। এখন আমরা এই ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাও করিয়েছি, যিনি ভিকটিম, অপরাধের শিকার। আমরা চেষ্টা করছি এইটাকে তদন্তটা যেন সফল হয়, আমরা যেন স্পেসিফিক্যালি বের করতে পারি যে কারা কারা ছিল, কে কে দায়ী, এবং আমরা চাই তাদেরকে বিচারে সোপর্দ করতে। এখন আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্টও করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? মানে এরকম যদি হতো, পুলিশ মামলা নিচ্ছে না কাউকে, অথবা মামলা নিচ্ছে এরপরে চুপচাপ বসে আছে, আসামি ধরছে না, মানে গাফিলতিটা কোথায় আমাদের? কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে? মানে ধর্ষণের ঘটনা অফকোর্স একটাও না হওয়া উচিত সারা দেশে। এখন ওইটা তো একমাত্র ঘটনা নয় যে সারা দেশে ঘটেছে, আরও তো ঘটছে। কিন্তু দেখেন, কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না। মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা এই ছোটোখাটো একটা যে ইস্যু নিয়ে দে আর ট্রাইং টু ব্লো ইট আপ। আসলে টিটিপির ব্যাপারটা হচ্ছে, আমরা আরও 3 মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি, যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন, পরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন, অথবা উনি ওমরা করতে গিয়েছিলেন, ফেরত আবার পাকিস্তানে এসছেন, ওখানে তার বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছে, তারপরে ফেরত চলে এসছেন, এইটা তার দাবি। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স আছে যে হি ওয়াজ এ পার্টিসিপেন্ট। তা আমরা তাকে অ্যারেস্ট করেছি, তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোদ্ধা আরও আছে কি না তাদের ব্যাপারে এই আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। রিসেন্টলি আমরা এই পত্রিকায় দেখলাম যে ফয়সাল নামে আরেকজন তার আগেই গিয়েছিলেন এবং উনি নিহত হয়েছেন। তো আরেকজন নিহত হওয়ার কথা আমরা মাঝখানে শুনেছি, যিনি ওইখানে ড্রোন অপারেট করতেন, মানে তেহরিক ই তালিবান পাকিস্তানের পক্ষে হি ওয়াজ এ ড্রোন অপারেটর। তো সেটাও জানা গেছে যে তিনি বাংলাদেশি। আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি, বাট উই আর অন দি জব। কিন্তু জি, আমরা এই 100 ওই যে নিরীহ লোকজন মামলায় যে অনেকেই সংশ্লিষ্ট হয়ে গেছে, মানে ষড়যন্ত্রমূলকভাবে অথবা টাকা আদায়ের জন্য, আমরা এটার জন্য সরকার এই ফৌজদারি কার্যবিধিতে 173 ধারাকে এর সাথে সংযোজন করে 173-এর এই নামে আরেকটা ধারা আইন মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, প্রণয়ন করা হয়েছে। এবং এই ধারা অনুযায়ী যারা
নিজেকে নির্দোষ নিরীহ মনে করেন, ওনাদেরকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নির্দোষ হিসাবে রিপোর্ট দিয়ে আদালতে প্রতিবেদন পাঠাতে পারেন এবং আদালত সেটা গ্রহণ করে তাকে মামলার দায় থেকে মুক্তি দিতে পারেন চার্জশিটের অনেক আগেই, যে কোনো সময়। একটা চার্জশিট হতে তো আপনারা দেখেছেন 1 বছরে মাত্র আমরা 55টা দিতে পেরেছি। এখন 1700 মামলার চার্জশিট দিতে কত বছর লাগে আল্লাহ জানে। সেই জন্য এই নিরীহ নির্দোষ লোকদের হয়রানি থেকে বাঁচানোর জন্য এই বিধানটা সরকার করেছেন। এখন যে কেউ ইচ্ছা করলে আবেদন করতে পারে পুলিশ সুপারের কাছে যে আমি জড়িত ছিলাম না, আমার সমস্ত বিষয় বিচার বিবেচনা করে আমাকে এই দায় থেকে মুক্তি দিন। এসপি তাদের এই কেসগুলো আলাদা করে বিবেচনা করে আদালতে ইন্টারিম রিপোর্ট বলে, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট, অন্তর্বর্তীকালীন ইনভেস্টিগেশন রিপোর্ট পাঠাতে পারেন এবং আদালতও সেটা গ্রহণ করে এদেরকে দায়মুক্তি দিয়ে দিতে পারেন। আমরা অলরেডি 173A ধারা অনুযায়ী 136 জনকে অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে, এবং আমরা আরও 236 জনের আবেদন বিবেচনা করছি। কাজেই আপনাদের মাধ্যমে যারা নিরীহ নির্দোষ তাদের প্রতি আমার আবেদন, সবাই অ্যাপ্রোচ করুন। আমরা তাদের এই কেসগুলো 173 এ অনুযায়ী বিবেচনা করে আদালতে পাঠিয়ে দেবে, যাতে তারা এই হয়রানি এই মুহূর্ত থেকেই তারা এই হয়রানি থেকে মুক্তি পেতে পারেন।